নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব শিরোনাম। শুক্রবার লাদাখ ইস্যুতে সর্বদলীয় বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকের আগেই কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস। ভারত চীন সীমান্ত সমস্যার মধ্যেই নতুন ম্যাপে শিলমোহর। নেপাল সংসদে পাশ হলো বিল, নয়া উত্তেজনার আশঙ্কা। এবার পুরীর রথযাত্রায় করোনার থাবা, হচ্ছে না র্যালি। রথযাত্রা হলে জগন্নাথ দেবী অসন্তুষ্ট হবেন, বলল সুপ্রিম কোর্ট। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার বান্দ্রা থানায় তলব তাঁর বান্ধবী রিহা চক্রবর্তীকে। বেশ কিছুক্ষণ জেরা করা হয় তাঁকে। ফের গড়াপেটার অভিযোগ উঠল ক্রিকেট ময়দানে। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং হয়েছিল বলে অভিযোগ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। ভারত চীন সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনা প্রশমনের লক্ষণ তো দেখাই যাচ্ছে না। যদিও দুই দেশের কূটনৈতিক আলোচনা চলছে, বিদেশ মন্ত্রকের তরফে কথা হয়েছে, দুই দেশের বিদেশ মন্ত্রক কথা বলেছে, বিদেশ মন্ত্রীরা কথা বলেছেন, তবে এখনই কোনো রকমভাবে ফল আসেনি। আজকে মেজর জেনারেল পর্যায়ে বৈঠক হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম ইতিবাচক ফল এসেছে বলে খবর এখনো পর্যন্ত নেই। এই আবহেই আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠকে বসছেন। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে এই কূটনৈতিক আলোচনা, দুই দেশের মধ্যে আলোচনা, পাশাপাশি সেনা পর্যায়ে আলোচনার মধ্যেই দুই দেশের সেনাই সংঘাতের যে জায়গা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে যে সংঘাতের জায়গা, সেই সংঘাতের জায়গায় বিশাল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করেছে। প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে সেখানে। তার পাশাপাশি ভারতীয় বায়ুসেনাকে অ্যালার্ট করা হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনাকে। গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের পর থেকে সীমান্তে পরিস্থিতি ভীষণই উত্তেজনাপূর্ণ। 20 জন সেনা জওয়ানের শাহাদাতের পর হুঁশছে ভারতীয় সেনা। বেজিং এবং নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনার মধ্যেই লাদাখ সীমান্তে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত ও চীন। ইতিমধ্যেই চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লাদাখে পরিকল্পনা মাফিক হামলা করেছে চীন, এই দাবিতেই অনড় বিদেশ মন্ত্রক। এই অবস্থান থেকে কোনো মতেই বেরিয়ে আসতে চায় না ভারত। অন্যদিকে ভারতের দিকেই অভিযোগের সুর চীনা প্রশাসনের। এরই মধ্যে দুই সেনার মেজর জেনারেল পর্যায়ে বৈঠক হয়েছে লাদাখে। প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়ে রেখেছেন, প্ররোচনা দেখলে তার জবাব দিতে প্রস্তুত ভারত। ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে বিরোধীরা যে লাদাখ নিয়ে সরব হবেন তা স্পষ্ট। ইতিমধ্যেই কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, শিবসেনা সহ অন্যান্য বিরোধী দলগুলো লাদাখের প্রকৃত সত্য সরকারকে জানানোর দাবি জানিয়েছে। তাই সর্বদলীয় বৈঠকে বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে পড়বে সরকার, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দেশের নিরাপত্তার প্রশ্নে সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বিরোধীরা, তা আগেভাগেই বিরোধী দলগুলোর তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, সোমবার রাত থেকে গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষে উত্তেজনা ছড়াতে থাকে। ভারতীয় সেনার এক কর্নেল সহ 20 জন জওয়ান শহীদ হন। শহীদ কর্নেল একটি ইনফ্যান্ট্রির কমান্ডিং অফিসার ছিলেন। সেনা সূত্রে খবর, চীনের 43 জন সেনা হতাহত হয়েছেন ওই সংঘর্ষে। চীনের পিপলস লিবারেশন আর্মি পূর্ব লাদাখের সংঘাতের এলাকায় অনেকটাই প্রবেশ করেছে, তাই প্রতিরোধ গড়ে তুলছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই বায়ুসেনাকে অ্যালার্ট করা হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তৈরি থাকতে বলা হয়েছে। মোদী সরকারের ঘোষিত নীতি, দেশের সীমান্ত সুরক্ষিত করতে যাবতীয় ব্যবস্থা নেবে সরকার। আর এতেই চীনের বড্ড মাথা ব্যথা। এবার সীমান্ত সমস্যা কোন দিকে মোড় নেয় তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। একদিকে যখন সীমান্তে এই উত্তেজনার পরিস্থিতি এবং আগামীকাল প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন, এটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। কেন্দ্রের কাছে অবশ্যই এই বিষয়টা পরিষ্কার যে আগামীকাল যে রাজনৈতিক দলগুলো বৈঠকে আসছে, তারা একেবারে মেনে নেবে না সবকিছু সহজে। প্রধানমন্ত্রী, অমিত শাহ, সবাইকেই এই বিষয়টা কিন্তু অবশ্যই শুনতে হবে যে আসল পরিস্থিতিটা লাদাখে ঠিক কি হয়েছিল,
কি এমন পরিস্থিতি হয়েছিল যেই কারণে পুরোপুরি সিচুয়েশনটা পাল্টে যায়? এই জায়গা থেকে জবাবদিহির একটা জায়গা কেন্দ্র সরকারের কাছে থেকেই যাচ্ছে, এবং যেই জায়গা থেকে কেন্দ্র বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চাইছেন যে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে নিয়ে এগোবেন তিনি, সেই জায়গায় তাদেরকে এই স্বচ্ছতার প্রশ্নটা উঠবে এবং এই স্বচ্ছতার জায়গা থেকে তাদেরকে জবাব দিতেই হবে কেন্দ্রীয় সরকারকে। এর পাশাপাশি আজকে রাহুল গান্ধী, কেন্দ্রীয় কংগ্রেসের একজন বড় নেতা এবং তার পাশাপাশি সাংসদ, তিনি যেটা আজকে বলেছেন যে নিরস্ত্র সেনার জওয়ানদের কেন লাদাখে ওই সংঘাতের জায়গায় ছেড়ে দেওয়া হয়েছিল। খুব গুরুতর প্রশ্ন তিনি তুলে দিয়েছেন যে কেন ভারতীয় সেনা জওয়ানরা নিরস্ত্র ছিলেন, এবং চীনা সেনাবাহিনী যা করেছে তা নিন্দারও অযোগ্য এবং কোনো রকমভাবে তার ক্ষমা করা যায় না। তবে প্রশ্ন তুলেছেন তিনি যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত যে ভারতীয় সেনা জওয়ানদের ওই সংঘাতের এলাকায় যেতে বলা হচ্ছে, তাও খালি হাতে, কোনো অস্ত্র নেই। লাদাখে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশবাসীকে জানাতে হবে, এই দাবিতেই সরব হয়েছে বিরোধী দলগুলি। শুক্রবারের সর্বদলীয় বৈঠকে বিরোধীরা যে সরব হবেন তা ভালোই জানেন মোদী শাহরা। বিরোধীদের দাবি লাদাখের আসল তথ্য সরকারকে জানাতে হবে। গত সোমবার রাতে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে এত ভয়াবহ সেনা সংঘর্ষ হলো ভারত ও চীনা সেনার মধ্যে? এই আবহেই এবার কেন্দ্রের দিকে আরও এক গুরুতর প্রশ্ন ছুঁড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে একটি ভিডিও পোস্ট করে তার প্রশ্ন, কেন গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা নিরস্ত্র ছিল? भाई और बहनों, चीन ने हिंदुस्तान के शस्त्रहीन सैनिकों की हत्या करके एक बहुत बड़ा अपराध किया है। मैं पूछना चाहता हूं, इन वीरों को बिना हथियार खतरे की ओर किसने भेजा और क्यों भेजा? कौन जिम्मेदार है? রাহুল গান্ধীর এই প্রশ্নে স্বাভাবিকভাবেই বিরোধীরা নড়ে চড়ে বসেছে। কংগ্রেস নেতার এই পোস্টে আম ভারতীয়র মনেও প্রশ্ন উঠতে বাধ্য। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। রাহুল গান্ধী টুইটারে এই প্রশ্ন তুলে দেওয়ার পরপরই কংগ্রেস নেতারা তারা সরব হয়েছেন। একদিকে রণদীপ সিং সুরজেওয়ালা একাধিক প্রশ্ন করেছেন, কেন খালি হাতে সেখানে বন্দুক ছাড়াই পাঠিয়ে দেওয়া হয়েছিল সেনা জওয়ানদের, এবং সেখানে ঠিক কি পরিস্থিতি হয়েছিল এই সংক্রান্ত প্রশ্ন তুলেছেন। ঠিক একই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের তিরুবনন্তপুরম থেকে সাংসদ শশী থারুরও। चीन की सेना ने हमारी सरहदों में कहां तक कब्जा कर लिया है और हमारी कितनी जमीन हड़प ली है। सेना के पूर्व अधिकारी भी मोदी सरकार को लगातार आगाह कर रहे थे कि स्थिति गंभीर है, वह सरकार को सावधान हो, कार्यवाही की आवश्यकता है। मगर लापरवाह और नाकाम सरकार अपने राजनीतिक जलसों, चुनावी लड़ाइयों, विपक्ष की सरकारें गिराने के षड्यंत्रों में व्यस्त रही और सीमा की सच्चाई देश से छिपाती रही। दुख से कहना पड़ता है कि केंद्रीय भाजपा सरकार की प्राथमिकता में देश नहीं, अपने दल की सत्ता मात्र है। We are very concerned about the situation on the Ladakh frontier with China, and we stand with the soldiers and their families at this hour of peril. I think we too easily forget that our soldiers risk their lives every day to keep our country safe, and that means keep us secure. Let us pay tribute to the soldiers, the martyrs who've given their lives and who continue to lay their lives on the line for us. But that doesn't absolve the government of its responsibility for accountability to the Indian people who gave them the responsibility of overseeing India's security. Did the government not anticipate that the Chinese were doing this? After all, this didn't happen overnight. There was a build-up of over several weeks with a slow burn of similar incidents taking place. Did they take into consideration Chinese intentions? Were there adequate intelligence inputs? Was there adequate surveillance? Were reinforcements anticipated? And was it wise to allow our soldiers to go in unprotected at a time when the Chinese had come armed with clubs, staves and nail-studded rods? These are not small matters. These are matters which the government has to understand.
বিশেষজ্ঞরা মনে করেন যে চীনকে যদি অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া হয় তাহলে চীন একেবারে বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়বে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের এই মুহূর্তে ভাবার সময় হয়ে এসেছে। এবং একটা আপডেট আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইব, চীনা সংস্থার সঙ্গে ভারতীয় রেলের যে চুক্তি, সেই চুক্তির একেবারে একটা জায়গা বাতিল করেছে ভারতীয় রেল। প্রায় 471 কোটি টাকার একটা চুক্তি বাতিল করেছে। যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, 471 কোটি টাকার চুক্তি বাতিল করেছে ভারতীয় রেল। যেটা চুক্তি বাতিলের কারণ হিসেবে সরকারিভাবে যেটা বলা হয়েছে যে প্রকল্পের যে কাজ, সেই কাজে অস্বাভাবিক ধীর গতিতে কাজ হচ্ছিল, সেই কারণে এই চুক্তি বাতিল করা হয়েছে। ডেডিকেটেড ফ্রেট করিডোর কানপুর থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশন পর্যন্ত 417 কিলোমিটার দীর্ঘ সিগন্যালিং এবং টেলিকম ব্যবস্থা তৈরির বরাত পেয়েছিল চীনের একটি সংস্থা, সেই বরাত বাতিল করেছে। এছাড়াও একাধিক বেশ কিছু বরাত রয়েছে যেগুলো চীনের সংস্থা পেয়েছিল ভারতীয় রেলের কাছ থেকে। ভারতীয় রেল সেই বরাতগুলো বাতিল করেছে। অর্থাৎ চীনের যে ইকোনমি রয়েছে সেই ইকোনমিকে ধ্বংস করতে হবে। এই দেশে চীন যেভাবে ব্যবসা করছে, যেভাবে তারা সাম্রাজ্য বিস্তার করছে, সেই সাম্রাজ্যের পতন ঘটাতে হবে। তাহলেই চীন একেবারে বিপর্যস্ত হবে এবং চীনের যেই চোখ রাঙানি, এই যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ি চোখ রাঙানি অনেকটাই কমে যাবে, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এ তো গেল চীনকে হাতে না মেরে ভাতে মারার কৌশলের একটা দিক। তবে যে জওয়ানরা শহীদ হয়েছেন তাদের পরিবার কি বলছে? তাদের পরিবার একদিকে যখন কান্নায় ভেঙে পড়েছেন, তার পাশাপাশি সদর্প কণ্ঠে বলছেন তারা তাদের সন্তানের জন্য গর্বিত, তাদের সন্তান দেশের জন্য শহীদ হয়েছেন। যেমন বিহারের সিপাহী কুন্দন কুমারের বাবা বলেই ফেললেন তার 2 নাতিকেও তিনি পাঠাবেন সেনাতে, কারণ তারাও দেশের জন্য কাজ করবে। অন্যদিকে আমাদের বাংলারই রাজেশ ওরাং, বীরভূমের সিপাহী রাজেশ ওরাং, তার এবার ছুটিতে বাড়িতে আসার কথা ছিল এবং তার বাগদত্তার সঙ্গে তার বিয়ের একটা কথা চলছিল। অনেক স্বপ্ন সাজিয়েছিল ছেলেটি, কিন্তু সেই স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশ, তাঁদের শাহাদাতে গর্বিত দেশবাসী। সবার এখন একটাই দাবি, চীনকে জবাব দিতে হবে। ইতিমধ্যেই চীনা দ্রব্য পুড়িয়ে নষ্ট করে বিক্ষোভ দেখাচ্ছেন আম আদমি। শহীদের বলিদান কেউ ভুলবে না, এমনই স্লোগান উঠছে। তবে শহীদের পরিবার কি বলছে? বিহারের সিপাহী কুন্দন কুমারের বাবা বলছেন তার ছেলে শহীদ হয়েছেন, এবার নাতিদেরও দেশ সেবা করতে পাঠাবেন। देश के लिए बेटा ने शहीद हुआ है और पोता को भेज रहे हैं, 2 ठो पोता है, उसको भेजे। বাংলার বীরভূমের এক জওয়ানের বাড়ি আজ শোকাচ্ছন্ন। এদিন সকাল থেকেই জেলার নেতামন্ত্রীরা সিপাহী রাজেশ ওরাংয়ের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। যার সঙ্গে সংসার করার স্বপ্ন নিয়ে এবারে ছুটিতে বাড়ি ফিরছিলেন রাজেশ, সেই মেয়েটির সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার সুরেন্দ্রবাবুর দেহ তিরাঙ্গায় মুড়িয়ে তেলেঙ্গানায় তার বাড়িতে পৌঁছায়। এদিকে পাঞ্জাবের গুরদাসপুরে নায়েব সুবেদার সতনামের দেহ বাড়িতে পৌঁছায় হাজার হাজার মানুষের ভিড়ে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বীরভূমের রাজেশ ওরাংয়ের মতো আলিপুরদুয়ারের বিপুল রায়ও শহীদ হয়েছেন চীন সীমান্তে এবং সেই শহীদদের জন্য গর্ববোধ করছে দেশ তো অবশ্যই, তার পাশাপাশি রাজ্যে এই 2 জেলায় আজকে দেখা গেল প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ তারা উপস্থিত হয়েছিলেন এই শহীদদের সম্মান জানাতে। রাজ্যের নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক জনপ্রতিনিধি এই 2 শহীদের বাড়িতে যান এবং প্রচুর মানুষ জমায়েত হন তাদেরকে শেষ শ্রদ্ধা জানাতে। লাদাখের ভারত চীন সীমান্তে চীনা সেনাদের আক্রমণে শহীদ হয়েছেন বাংলার 2 বীর সন্তান। আলিপুরদুয়ারের বিপুল রায় এবং বীরভূমের রাজেশ ওরাংয়ের শাহাদাতে শোকস্তব্ধ রাজ্য। শহীদ বিপুল রায়কে শেষ বিদায় জানাতে প্রস্তুত আলিপুরদুয়ারের টটপাড়ার বিন্দিপাড়া গ্রাম। শোকে মুহ্যমান গোটা পরিবারকে সামলাচ্ছেন গ্রামবাসীরাই। প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তৈরি করা হচ্ছে মঞ্চ, যেখানে শেষবারের মতো শায়িত থাকবে শহীদের দেহ। অন্যদিকে শহীদ রাজেশ ওরাংকে শ্রদ্ধা জানাতে চলছে প্রস্তুতি। বীরভূমের মহম্মদ বাজারের বেলগুড়িয়া গ্রামের যুবক রাজেশ ওরাং, তাকে শ্রদ্ধা জানাতে বোলপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোলপুর শহরে একটি পদযাত্রা বের হয়। আশপাশের বিভিন্ন গ্রাম ও সিউড়ি শহর থেকেও বহু মানুষ এসেছে তার মৃতদেহ দেখার জন্য।
বৃহস্পতিবার সকালে শহীদ জওয়ানের বাড়িতে এসে উপস্থিত হয় সাঁইথিয়া বিধানসভার বিধায়ক লীলাবতী সাহা এবং বোলপুরের সাংসদ অসিত মাল। রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় যান ভারতের শহীদ বীর সেনা জওয়ান রাজেশ ওরাংয়ের বাড়ি। সেখানে তিনি রাজেশের পরিবারের সাথে কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। শহীদদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। তাছাড়াও চাকরি দেওয়া হবে পরিবারের একজনকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। ভারত চীন সীমান্ত উত্তেজনার মধ্যেই এবার নেপালের সংসদে পাশ হয়ে গেল নতুন ম্যাপ এবং বিলও পাশ হয়ে গিয়েছে এই সংক্রান্ত। যে ম্যাপ বলছে যে ভারতের যে অংশ, ভারতের যে টেরিটরি, সেই টেরিটরির মধ্যে নেপালের অংশ রয়েছে, অর্থাৎ ভারতীয় যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের অনেকটা জায়গায় নেপালের টেরিটরি রয়েছে, নেপালের ভূখণ্ড রয়েছে। এবং সার্বিকভাবে এই যে বিল পাশ হলো আজকে নেপালের সংসদে, এর ফলে ভারত এবং নেপাল দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কে টানাপোড়েন আসবে, ব্যাপক প্রভাব পড়বে। ভারত চীন সীমান্তের উত্তেজনা তুঙ্গে। তার মধ্যেই বৃহস্পতিবার নেপালের সাংসদের উচ্চকক্ষ অর্থাৎ জাতীয় সভাতেও পাশ হয়ে গেল নতুন মানচিত্র বিল। ভারতের 3টি ভূখণ্ড উত্তরাখণ্ডের লিম্পিয়াধুয়া, কালাপানি এবং লিপুলেখকে নিজেদের নয়া মানচিত্রের দাবি কায়েম রেখে নয়া মানচিত্র তৈরি করেছে নেপালের কমিউনিস্ট সরকার। বিতর্কিত এই মানচিত্রে সবুজ সংকেত দিল নেপালের সাংসদের উচ্চকক্ষ। পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির অনুমোদন পেলে নেপালের সমস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাজে নতুন মানচিত্র ব্যবহার হবে বলে সূত্রের খবর। তবে শনিবারই স্পষ্টতই নয়াদিল্লির তরফ থেকে জানানো হয়েছিল উত্তরাখণ্ডের যে 3টি অঞ্চলকে নেপাল এবং নিজের বলে দাবি করছে তা ভিত্তিহীন। পাশাপাশি ওই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করেছিল ভারত। বৃহস্পতিবার নেপাল সংসদের জাতীয় সভা বা উচ্চকক্ষের সর্বসম্মতভাবে সংবিধান সংশোধনী বিল পাশ হয়। তবে সে দেশের জাতীয় প্রতীকে নয়া রাজনৈতিক মানচিত্র অন্তর্ভুক্ত করার জন্য নয়া বিল আনা হয়েছে। এদিন ভোটাভুটির সময় সভায় উপস্থিত 57 জনের সকলেই বিলটিকে সমর্থন করে। তবে পর্যবেক্ষক মহলের মতে সীমান্ত নিয়ে কাঠমান্ডুর সাম্প্রতিক এই অতি সক্রিয়তার নেপথ্যে কলকাঠি নাড়ছে চীন। কমিউনিস্ট পার্টির ক্ষমতায় আসার পর থেকেই নেপালের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বাড়ছে। তারই ফলশ্রুতিতে নেপাল সরকারের এই সক্রিয়তা বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে রাহুল গান্ধী তার যে বক্তব্য, টুইটারে তিনি যে প্রশ্নগুলো করেছেন যে ভারতীয় সেনা কেন নিরস্ত্র ছিল চীনা সেনাবাহিনীর সামনে, সেই প্রশ্নের জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন যে ভারতীয় সেনা কোনো রকমভাবে কোনো নীতি ভঙ্গ করেনি। দীর্ঘদিনের যে নীতি বা চুক্তি, সেই চুক্তি অনুযায়ী যখনই কোনো মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় দুই সেনার, তখন কোনো রকমভাবে অস্ত্র ব্যবহার করা হয় না। সেই অস্ত্র ব্যবহার না করে হাতাহাতি করা হয় এবং সংঘাত ঠিক সেই রকমভাবে যায়। সেনা তা সেই সময় কোনো রকমভাবে অস্ত্র ব্যবহার করে না। ঠিক এই জায়গা থেকেই আজকে টুইটারে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী যে সেনার কাছে সেই সময় অস্ত্র কেন ছিল না। সেনার কাছে অস্ত্র ছিল, কিন্তু সেনা তা ব্যবহার করেনি, কারণ মুখোমুখি সংঘাতের সময় নীতি মেনে সেই অস্ত্র ব্যবহার করা হয় না। রাহুল গান্ধীকে সোজা সাপটা জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরলাম। এর পাশাপাশি যে খবরে নজর রাখবো যে করোনার থাবা এবার পুরীর রথযাত্রাতেও। রথযাত্রা এবার হচ্ছে না, অর্থাৎ যে র্যালি প্রত্যেক বছর দেখা যায়, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় পুরীর এই রথযাত্রাকে কেন্দ্র করে, সেই রথযাত্রা এবার হচ্ছে না। সুপ্রিম কোর্ট আজকে যেটা পরিষ্কার বলেছে যে যদি এই রথযাত্রাকে অ্যালাউ করা হয়, পারমিশন দেওয়া হয়, তাহলে স্বয়ং জগন্নাথ দেবও অসন্তুষ্ট হবেন, এই বিষয়টি মেনে নেবেন না। অনিশ্চিত ছিল আগেই, তবে সুপ্রিম কোর্ট স্পষ্টই জানিয়ে দিল এবার আর অন্যবারের মতো হবে না রথযাত্রা। কারণ করোনার কুনজরে যখন গোটা বিশ্ব, সেখানে এই মহামারীর আবহে যদি পালন করা হয় রথযাত্রা, তাহলে স্বয়ং জগন্নাথ দেব ক্ষমা করবেন না আমাদের। এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরৎ অরবিন্দ বোবদে। করোনা সংক্রমণের জেরে 11ই মার্চ থেকে পুরীর জগন্নাথ মন্দির সহ সব মন্দির বন্ধ। অন্যদিকে উড়িষ্যায় করোনায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে ক্রমাগত। মোট আক্রান্তের সংখ্যা 4338, মৃত 11। তাই এমতো অবস্থায় রথযাত্রা বন্ধ রাখাই কাম্য, এমনই মত বিচারপতি শরৎ অরবিন্দ বোবদের। শুধু পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার ওপরেই নিষেধাজ্ঞা নয়,
ওড়িশার বালেশ্বর জেলায় 12টি, ময়ূরভঞ্জ জেলায় 6টি, সম্বলপুর জেলায় 5টি সহ আরও বেশ কয়েকটি মন্দিরের রথযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। রথযাত্রা হবে কিনা তা নিয়ে প্রথমেই উদ্বিগ্ন ছিল উড়িষ্যা সরকার। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষ রথ বানানোর প্রক্রিয়া সারতে থাকে দ্রুত গতিতে। এই সময় সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে উড়িষ্যা বিকাশ পরিষদ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার তরফ থেকে অনুরোধ করা হয় করোনা সংক্রমণের কারণে রথযাত্রা যেন বন্ধ রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। 2019-এর এই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় 10 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। তাই সেই পরিস্থিতিতে এবার রথযাত্রা করা হলে সর্বনাশ হতে পারে, এমনটাই জানানো হয় স্বেচ্ছাসেবী সংস্থা থেকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, তার মুখোমুখি হয়েছিলাম আমরা। বর্তমানে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি, তার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন, সে নিয়ে কি বললেন তিনি শোনাবো আপনাদের, সঙ্গে থাকুন। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। সামনে বিধানসভা নির্বাচন, যদিও করোনা আবহে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সেইভাবে দেখা যাচ্ছে না, কিছুটা স্তিমিত সব রাজনৈতিক দলগুলি, তাই তোড়জোড়ও সেরকম দেখা যাচ্ছে না। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপি নেতৃত্ব তারা বিভিন্ন ইস্যুতে শাসক দলের বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে তারা পথে নামছেন। বিশেষত তার মধ্যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করছে বা অর্থ বরাদ্দ করছে, সেই সমস্ত অর্থ সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, একাধিক অভিযোগ রয়েছে রাজ্য বিজেপির, এবং সেই অভিযোগগুলোকে সামনে রেখেই তারা আন্দোলনে ঝাঁপাচ্ছে। যদিও কোনো রকমভাবে বিরোধীদের আক্রমণ নয়, শুধুমাত্র তার সরকার কি করেছে এই এতগুলো বছরে, সেই ভালো ভালো কাজ, জনস্বার্থমূলক কাজ, মানুষের কাজ, সেই কাজগুলোকে তুলে ধরাতেই বিশ্বাসী রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কি বললেন শুনুন। সামনেই বিধানসভা নির্বাচন, করোনা আবহে সেই নির্বাচনে রাজনৈতিক তোড়জোড় কিছুটা কম, তবে ডান বাম সব পক্ষই তৈরি হচ্ছে নিজেদের মতো করে। বিজেপি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, তবে বিরোধী দলের বিরুদ্ধে পাল্টা আক্রমণে না গিয়ে সরকারের কাজের খতিয়ান তুলে ধরে এগোতে চান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আরোহী নিউজকে একান্ত সাক্ষাৎকারে জানালেন তার পরিকল্পনার কথা। মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা একটা খুব পরিষ্কার কথা, সারা বছর কাজ করতে বলছেন বিধানসভার জন্যই কাজ করলে জেতা যাবে না, জিততে গেলে সারা বছর কাজ করতে হবে। একটা প্রকল্প হয়েছে, যে কোনো একটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন, সেই প্রকল্পগুলো আমার এলাকার যারা বাসিন্দা তার মধ্যে যার বেনিফিশিয়ারি হওয়ার যোগ্যতা আছে, সে পাচ্ছে কি পাচ্ছে না এটাই দেখার, তাকে পাইয়ে দেওয়াটা, যার যেটা পাওয়ার কথা সেই বেনিফিশিয়ারিকে সেইটা পাইয়ে দেওয়াটাই আমার কাজ।
5 বছর পরে ঠিক ইলেকশনের মুখে সেই পরীক্ষার আগের দিন রাত্রিবেলা পড়তে বসা, এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে না, আমরাও করি না। আমার মনে হয় সারা বছর আমাদের যে কাজটা করা দরকার সেটা করতে পারলেই ইলেকশনের জন্য ভাবনা চিন্তা করতে হয় না। যদি উনি বলেন ভার্চুয়াল হবে, উনি যদি বলেন যে আমরা মিটিংয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে করব, কিন্তু তাহলে যে পরিমাণ লোক আমাদের আসে 21শে জুলাই, সেটা আমাদের কলকাতা শহরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ওই পরিমাণ লোকের মিটিং করার জায়গা নেই, এমনকি ব্রিগেডও হবে না। স্বাভাবিকভাবে আমি জানি না, মুখ্যমন্ত্রী যেটা বলবেন আমাদের সঙ্গে হয়তো আলোচনাও করতে পারে, সেটাই আমরা করব। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের টাকা আত্মসাৎ বা পুরসভা পঞ্চায়েতে দুর্নীতি, শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি শিবির। বিভিন্ন ইস্যুতে পথে নেমে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি। তবে শাসক দলের নেতা নেত্রীদের পাল্টা হাতিয়ার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও রাজ্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ, কুৎসা অপপ্রচারের রাজনীতি। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে নিবেদিতাদের রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। বর্ষা রাজ্যে প্রবেশ করেছে। রাজ্য প্রশাসন, বিশেষত কলকাতা পুরসভার একটা বড় উদ্বেগের জায়গা ডেঙ্গি মোকাবিলা। ইতিমধ্যেই ডেঙ্গু মোকাবিলায় কমিটি গঠন করা হয়েছে। কি কি করণীয়, কি কি করবেন না, সেই বিষয়গুলো নিয়ে সচেতন করতে এই কমিটি কাজ করে চলেছে। এবং এর পাশাপাশি যে বহুতল নির্মাণগুলো রয়েছে, সেই নির্মীয়মান আবাসন বা বহুতল নির্মাণ, সেখানে কোনো রকমভাবে জঞ্জাল বা জল না জমে থাকে। তার পাশাপাশি বিভিন্ন পুকুর, সেইখানে পুকুরের আশেপাশে কোনো রকমভাবে জঞ্জাল না জমতে পারে বা কোথাও জমা জল না থাকে, সেই বিষয়গুলো নিয়ে এই কমিটি কাজ করে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পুকুরের মালিককে চিঠি দিয়েছে কলকাতা পুরসভা। তৎপরতার সঙ্গে কাজ করছে এই কমিটি। করোনা আবহে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে পুরসভার। এবার পুরসভার নজরে পরিত্যক্ত পুকুর এবং নির্মীয়মান বহুতল। শহরের বুকে প্রায় 45টি পুকুরের মালিককে চিঠি দিতে চলেছে কলকাতা পুরসভা। ডেঙ্গুর আঁতুড়ঘর পরিত্যক্ত পুকুর, তাই পুকুর পরিষ্কার না করলে কড়া ব্যবস্থা নেবে পুরসভা। অন্যদিকে 13টি নির্মাণ সংস্থাকেও ডেঙ্গু সচেতনতায় বৈঠকে ডাকছে পুরসভা। নির্মীয়মান বিভিন্ন বহুতলের সামনে পড়ে থাকা বিল্ডিং মেটেরিয়ালে বৃষ্টির জল জমে হতে পারে ডেঙ্গুর আঁতুড়ঘর। তাই আগাম ডেঙ্গু সচেতনতার পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। আবারও তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, সেই প্রকল্পের যে অর্থ বরাদ্দ হয়েছে, সেই অর্থ বরাদ্দ নিয়েই বচসার সূত্রপাত এবং সেখান থেকে হাতাহাতি, মারামারি। দুপক্ষের 6 জন আহত হয়েছেন এই ঘটনায়। ফের তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতন। আহত দুপক্ষের 6। আশঙ্কাজনক অবস্থায় 3 জন চিকিৎসাধীন মেদিনীপুর কলেজ হাসপাতালে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুপক্ষের মধ্যে বচসার সূত্রপাত হয় বুধবার সকালে। সাময়িকভাবে মিটে গেলেও বুধবার রাতে লাঠি রড নিয়ে বিজেপি কর্মীদের উপর তৃণমূল অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় 4 বিজেপি কর্মী। আহতদের প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। উম্পুনে একেবারে বিধ্বস্ত আমাদের সুন্দরী সুন্দরবন, এবং প্রত্যেক দিনই সেখানে কি পরিস্থিতি হচ্ছে তা আমরা সবাই জানি। এখনও জল নামেনি বহু এলাকায়, এবং যেই কারণে সেখানে বিদ্যুৎ সংযোগও এখনও পর্যন্ত দেওয়া যায়নি। সার্বিকভাবে সেখানকার মানুষের বেজায় সমস্যায় পড়তে হয়েছে। যদিও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে সেখানে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, রাজ্য প্রশাসন তো বিভিন্ন রকম ব্যবস্থা করছেই। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন তারাও এগিয়ে এলেন সুন্দরবনের মানুষদের সাহায্যার্থে। হিঙ্গলগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় আজকে ত্রাণ বিলির কাজ করেন তারা। মে মাসে বাংলায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় উম্পুন। তার ফলে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। ঘর ছাড়া হয়েছিল বহু মানুষ। নদী বাঁধ ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার সেই সকল মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো তৃণমূলের অধ্যাপক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ বিধানসভার তালতলা, বাইলানি, চকপাটলি এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের ঘটিহারা গ্রামের মানুষের হাতে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী, ত্রিপল বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর।
ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বিতর্ক কোনোভাবেই থামছে না। ইতিমধ্যেই আমরা জানি যে সালমান খান, করণ জোহর, একতা কাপুর সহ বলিউডের নামজাদা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তার পাশাপাশি আজকে মুম্বাইয়ের বান্দ্রা থানায় ডেকে পাঠানো হয় সুশান্তের বান্ধবী রিহা চক্রবর্তীকে। আজ সকালেই রিহা পৌঁছে যান সেখানে, বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো টক শো বা কন্ট্রোভার্সি উস্কে দেওয়া আড্ডার গণ্ডি ছেড়ে বলি মহলে চলা নেপোটিজম, পাওয়ার প্লে, ক্ষমতার আস্ফলনে প্রতিভা দমন এখন আইনের জালে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য করণ জোহর, সঞ্জয় লীলা বনসালি, সলমান খান, একতা কাপুর এবং ফিল্ম ইন্ডাস্ট্রির আরও 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা বিহারের মুজফ্ফরের কোর্টে। বিগত 6 মাস ধরে সুশান্ত সিং রাজপুত ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন। ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্ম, বালাজি মোশনস পিকচার, সলমান খান ফিল্মস ছাড়াও আরও কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে ব্যান করে দেওয়া হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। সুশান্তের বাবা কৃষ্ণা কুমার সিং মুম্বাই পুলিশকে জানিয়েছেন, লাস্ট কয়েক মাসে 2-3 বার সুশান্ত সিং রাজপুত তাকে জানিয়েছিলেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যা হচ্ছে তাতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। ইন্ডিয়ান পেনাল কোডের 306, 109, 504 এবং 506 ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। একতা কাপুর তার ইনস্টাগ্রাম পোস্টে অবশ্য বলেছেন, সত্যিটা সামনে আসবেই। সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে বৃহস্পতিবার বান্দ্রা থানায় তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সেই সূত্রে রিয়া চক্রবর্তীর সাথে মহেশ ভাটেরও নাম আসছে। সন্দেহের তীর মহেশ ভাটের দিকেও উঠছে, কারণ কয়েক মাস আগেই রিয়া এবং মহেশ ভাটের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামনে এসেছিল। তাই স্বাভাবিকভাবেই সুশান্তের মৃত্যুর সাথে মহেশ ভাটের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বলিউডের রাঘব বোয়ালের দিকেই যেখানে সন্দেহের তীর, জাস্টিস ফর সুশান্ত চেয়ে যেখানে সোশ্যাল মিডিয়া উত্তাল, সেখানে কি কি উঠে আসবে তদন্তে এবং তার বিচারই বা কি হবে তা জানতে চায় গোটা দেশ। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। এবার নজর রাখবো ক্রিকেট ময়দানের এক ভয়ঙ্কর খবরের দিকে, এক ভয়ঙ্কর অভিযোগের দিকে। 2011 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, নিশ্চয়ই মনে আছে মহেন্দ্র সিং ধোনির সেই উইনিং 6, সেই ম্যাচেই নাকি গড়াপেটা হয়েছিল, এমনটাই অভিযোগ করছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বিস্ফোরক দাবি করে বসলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দা আলুথাগামাগে। 2011 সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচে নাকি গড়াপেটা হয়েছিল। স্থানীয় এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমনই দাবি করেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে আমন্ত্রিত ছিলেন তিনি। ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও। ফাইনালের পর ম্যাচ নিয়ে তদন্ত হওয়ার দাবি করেছিলেন রানাতুঙ্গাও, এমনও বলেন মহিন্দানন্দ। আর তাঁর এই বক্তব্য ঘিরেই ঝড় লঙ্কান ক্রিকেট মহলে। 2011 বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্বে থাকা সাঙ্গাকারা নিজের টুইটারে লেখেন, ওনার কাছে কি এর কোনো প্রমাণ আছে? তাহলে সেই প্রমাণ নিয়ে ওনার আইসিসির দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানানো উচিত, যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয়। ফাইনালে 17 রান করা মহিলা জয়বর্ধনেও এই মন্তব্যের
তীব্র প্রতিবাদ করে বলেন, নির্বাচন সামনেই, তাই নতুন করে সার্কাস শুরু হয়েছে। এই অভিযোগ সত্যি হলে উনি দোষীদের নাম বলুন, প্রমাণ দিন। প্রসঙ্গত, মহিন্দানন্দ তাঁর সাক্ষাৎকারে বলেন, খেলোয়াড় নয়, কিছু রাজনৈতিক দল এই গড়াপেটার সঙ্গে জড়িত ছিল। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। আসছি ফুটবলের খবরে। লকডাউন পর্ব কাটিয়ে মাঠে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে মাঠে ফিরেই হতাশ করলেন সমর্থকদের। পেনাল্টি শুটআউটে হেরে গেলেন নাপোলির কাছে। সেই সঙ্গে তার দল জুভেন্টাসের হাতছাড়া হলো কোপা ইটালিয়া। লম্বা বিরতির পর শুরুটা খুব একটা ভালো হলো না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ক্যারিয়ারে প্রথমবার টানা দুটি প্রতিযোগিতার ফাইনালে হারলেন পর্তুগিজ মহাতারকা। জুভেন্টাসের জার্সি গায়ে গত বছর মৌসুম শেষে সুপার কোপা ইতালিয়ার ফাইনালে ল্যাজিওর কাছে হেরেছিলেন রোনাল্ডো। বুধবার নাপোলির কাছে হেরে কোপা ইতালিয়া হাতছাড়া হলো জুভের। নির্ধারিত সময়ে গোল শূন্য থাকার পর টাই ব্রেকারে এদিন নিষ্পত্তি হয় কোপা ইতালিয়া ফাইনালের। 4-2 ব্যবধানে পেনাল্টি শুটআউটে বাজিমাত করে খেতাব ঘরে তুলল নাপোলি। পেনাল্টি শুটআউটে শট না নিয়ে সমর্থকদের সমালোচনার মুখে পড়লেন CR7। পেনাল্টি শুটআউটে এদিন জুভেন্টাসের হয়ে পেনাল্টি নষ্ট করেন পাওলো দিবালা এবং দানিলো। অথচ প্রথম 4টি স্পট কিক নিতে এগিয়ে আসেননি রোনাল্ডো। পঞ্চম কিক নেওয়ার আগেই ম্যাচ পকেটে পুরে নেয় নাপোলি। স্বভাবতই তাকে দুষছেন ফুটবল প্রেমীরা। লকডাউনের অনাকাঙ্ক্ষিত বিরতির পর মাঠে ফিরে 2 ম্যাচেই গোল শূন্য রইল জুভেন্টাস। এসি মিলানের বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগে গত শুক্রবারও গোল শূন্য ড্র করেছিল তারা। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। তবে দেখতে থাকুন আরোহী নিউজ। শুভরাত্রি।